গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস উড়ালপঙ্খী। পড়ছি এর তৃতীয় পর্ব। কলিং বেল বাজতেই 18-19 বছরের কিশোরী ধরনের মুখের একটা মেয়ে দরজা খুলে দিল। মুহিবকে দেখে সে খুবই হকচকিয়ে গেল। এই সময়ের মেয়ে এত সহজে হকচকিয়ে যায় না। মুহিব বলল, আসসালামু আলাইকুম। মেয়েটা এতে আরও ঘাবড়ে গেল। মুহিব বলল, আরজু সাহেব কি আছেন? মেয়েটি ক্ষীণ গলায় বলল, বাবা শুয়ে পড়েছেন, এখনো ঘুমাননি। আমি এক্ষুনি ওনাকে ডেকে নিয়ে আসছি। বলেই ছুটে বের হয়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই বাবাকে নিয়ে উপস্থিত হল। মুহিব বলল, স্যার, আপনি একটু উপরে আসবেন। ফ্ল্যাট নাম্বার D4, আব্দুল গফুর সাহেবের ফ্ল্যাট। কি ব্যাপার বলো তো? আমি কিন্তু বাবা তোমাকে চিনতে পারছি না। D4 ফ্ল্যাটের মালিক আব্দুল গফুর সাহেবের ভাগ্নে শফিকের আমি বন্ধু। ও আচ্ছা আচ্ছা। মুহিব বলল, গফুর মামা শফিকের উপর রাগ করেছেন। উনি বলেছেন সবগুলি ঘর দেখিয়ে তারপর যেন আপনার হাতে চাবি দেয়া হয়। বাবা, কোনো দরকার নেই, তুমি চাবিটা আমার কাছে দিয়ে যাও। গফুর মামা ঘরগুলি দেখিয়ে আপনার হাতে চাবি দিতে বলেছেন। উনি খুবই আপসেট। আমার আসলে ওনাকে কিছু জানানোই উচিত হয়নি। তোমাকে দেখে এখন তো আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আসলে হয়েছে কি, একটা ছেলেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে দেখে আমি নিজেই দেখলাম। সে আমাকে দেখে মোটেই লজ্জা পেল না। খুবই স্বাভাবিক গলায় বলল, হ্যালো মিস্টার। মুহিব ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ও আমাদের বন্ধু, মহসিন নাম। জুলজিতে এমএসসি পাশ করেছে। অনার্স এমএসসি দুটাতেই ফার্স্ট ক্লাস পাওয়া। 3 বছর চেষ্টা করেও কোনো চাকরি পাচ্ছিল না। মন-টন খুব খারাপ থাকত। হঠাৎ খবর এসেছে তার মা মারা গেছে। আমরা তাকে সান্ত্বনা দেবার জন্যেই এই বাড়িতে নিয়ে এসেছিলাম। খবরটা শোনার পর হঠাৎ কি যেন হলো। বলো কি? খুবই দুঃখজনক ঘটনা। আমার বোঝার ভুল। ভদ্রলোক মেয়ের দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, জ্যোতিমা, দেখ তো কি লজ্জার মধ্যে পড়লাম। মার মৃত্যুতে একটা ছেলের সুখে দুঃখে মাথা ইয়ে হয়ে গেছে, আর আমি কিনা ছিছি। জ্যোতি বলল, বাবা, তুমি ওনার সঙ্গে যাও। ওই ভদ্রলোক যদি থাকেন তার কাছে ক্ষমা চাও। অবশ্যই ক্ষমা চাইব। বাবা, তোমার নাম কি? আমার নাম মুহিব। চা খাও? জি না, আমি চা খাবো না। চা তো খেতেই হবে। চলো উপরে যাই, সবার সঙ্গে কথা বলে আসি, তারপর না হয় সবার সঙ্গেই চা খাবো। মুহিব বাবা, শোনো, এ হলো আমার বড় মেয়ে, ডাকনাম জুথি। ভালো নাম শায়লা। খুবই ভালো ছাত্রী। এসএসসিতে ছেলে মেয়ে সবার মধ্যে 5th হয়েছে, মেয়েদের মধ্যে প্রথম। এর ছোট্ট একটা ইন্টারভিউ বিটিভিতে প্রচার করেছিল। টিভিতে তাকে অবশ্য অনেক বড় বড় লেগেছে, আমি নিজেই চিনতে পারিনি। জুথি লজ্জিত গলায় বলল, বাবা চুপ করো তো। ভদ্রলোক মুহিবের দিকে তাকিয়ে বললেন, বাবা চলো যাই। আরজু সাহেব আজমির মামার শোবার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছেন। তার শরীর কাঁপছে, কপাল ভর্তি ঘাম। কপালের ঘাম নাক বেয়ে টুপটুপ করে পড়ছে। তিনি ভাঙা গলায় বললেন, এখানে কি হয়েছে? শফিক বলল, তেমন কিছু হয়নি, আমরা কাটাকুটি খেলেছি। তার মানে কি? সবকিছুর মানে কি পরিষ্কার করে বলা যায়? বলা যায় না, বলা উচিতও না। আমি কিছু বুঝতে পারছি না। সাবের বলল, বুঝতে না পারাই তো ভালো। এই জগতে যত কম বুঝবেন তত ভালো। বেশি বুঝলে ধরা খেয়ে যাবেন। একজন বেশি বুঝেছিল বলে ধরা খেয়েছে। মামার শোবার ঘরটা নোংরা হয়েছে। আমি যাই। সাবের বলল, অবশ্যই যাবেন। যাবার আগে আমাদের জন্য ছোট্ট একটা কাজ করে দিতে হয় যে। আরজু সাহেব কাঁদো কাঁদো গলায় বললেন, কি কাজ? মফিজ বলল, আমাদের বন্ধু যেমন ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে গিয়েছিল, সেরকম একটা ন্যাংটো দৌড় দেবেন। আপনার পরনে লুঙ্গি, ন্যাংটো হওয়া আপনার জন্য কোনো ব্যাপারই না। আরজু সাহেব বললেন, বাবা তুমি কি কি বলছো? ন্যাংটা হতে যদি লজ্জা লাগে তাহলে তারও ওষুধ আছে। 2 গ্লাস মাল খেয়ে নিন, দেখবেন লজ্জা শরম কোথায় চলে যাবে। ভদ্রলোক বিড়বিড় করে বললেন, মাল খাবো? মাল? মহসিন এগিয়ে এসে আচমকা টান দিয়ে ভদ্রলোকের লুঙ্গি খুলে ফেলল। তিনি কোনো আপত্তি করলেন না বা চেঁচিয়ে উঠলেন না।
অদ্ভুত দৃষ্টিতে সবার দিকে তাকাতে লাগলেন। একবার শুধু বিড়বিড় করে ডাকলেন, জুথি, ওমা জুথি। বেকার মানুষদের জন্য সপ্তাহের সবচেয়ে অস্বস্তিকর দিন হল ছুটির দিন। যারা কাজে কর্মে থাকে এই দিনে তাদের মধ্যে ঢিলে ভাব চলে আসে, যেন পায়জামার গিঁট বেশ খানিকটা আলগা করে দেয়া হলো। পা নাচানোর অভ্যাস যাদের নেই তাদেরকেও দেখা যায় খবরের কাগজ মুখের সামনে ধরে পা নাচাচ্ছে। বেকাররা পড়ে যায় অস্বস্তিতে। ছুটির দিনগুলির সঙ্গে নিজেদের মিলাতে পারে না, তাদের মধ্যে বোকা বোকা ভাব চলে আসে। মুহিবকে এখন বেকার বলার কোনো কারণ নেই। চাকরিতে জয়েন সে করেনি, কিন্তু ১ তারিখেই করবে। ছুটির দিনে তার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। সে অবশ্যই একটা খবরের কাগজ কিনে এনে পা দোলাতে দোলাতে পড়তে পারে। খবরের কাগজ কিনতে হবে, কারণ এ বাড়িতে যে ২টা কাগজ রাখা হয় তার কোনোটাই দুপুরের আগে রিলিজ হয় না। একটা ইংরেজি কাগজ তৌফিকুর রহমান সাহেব রাখেন। এই কাগজটা তিনি পড়েন দুপুরের খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে। দুপুরে খবরের কাগজ না পড়লে তার ঘুম হয় না। যেসব বিশেষ বিশেষ দিনে কাগজ বের হয় না সেসব দিনগুলিতে তার খুবই সমস্যা হয়। সন্ধ্যা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করেন, ঘুম আসে না। দ্বিতীয় কাগজটা বাড়ির সবার জন্যে। এই কাগজ হাতে পাওয়া খুবই সমস্যা। কাগজটা কে আগে পড়বে এই নিয়ে ঠান্ডা স্নায়ুযুদ্ধও হয়। মনোয়ারা বাড়ির কর্ত্রী হিসেবে কাগজটা প্রথম পড়বেন এরকম আশা করেন। তিনি কাগজ কখনোই আগে হাতে পান না। মুহিব ঠিক করে রেখেছে যেদিন চাকরিতে জয়েন করবে সেদিন থেকে হকারকে বলে দেবে ৪টা বাংলা কাগজ দিয়ে যেতে। নাশতার টেবিলে ৪টা কাগজ পড়ে থাকবে, যার যেটা ইচ্ছা উঠিয়ে নাও। তখন যদি কেউ প্রশ্ন করে ব্যাপার কি, তখন না হয় বলা যাবে। মুহিব এখনো কাউকে কিছু বলতে পারছে না, কারণ সে নিজেও চাকরির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। তার মনে প্রবল সন্দেহ ১ তারিখে সে যখন জয়েন করতে যাবে তখন তাকে বলা হবে সামান্য ভুল হয়েছে, পরে যোগাযোগ করুন। এমন উদাহরণ আছে। শফিকের বেলায় এ ধরনের ঘটনা ঘটেছে। নান্দাইল গার্লস কলেজে ইতিহাসের লেকচারার পোস্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে সে বিছানা বালিশ নিয়ে জয়েন করতে গেল। কলেজের প্রিন্সিপাল সাহেব তাকে চা-টা খাইয়ে আদর আপ্যায়ন করে বললেন, ক্ষুদ্র একটা সমস্যা হয়েছে। মন্ত্রীর সুপারিশে অ্যাডহক ভিত্তিতে একজনকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি বরং গভর্নিং কমিটির সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলেন। শফিক বলল, উনার সঙ্গে কথা বলে কি হবে? প্রিন্সিপাল সাহেব বললেন, কিছুই হবে না, মনের শান্তি। মনের শান্তি দিয়ে আমি করব কি? প্রিন্সিপাল সাহেব গম্ভীর গলায় বললেন, সেটাও একটা কথা। চাকরি নিয়ে মুহিবের ভালো রকম দুশ্চিন্তা আছে বলেই সে প্রতি রাতেই চাকরি নিয়ে দুঃস্বপ্নের মতো দেখছে। গত রাতে দুঃস্বপ্ন হল সে জয়েন করতে গিয়েছে। ম্যানেজার সাহেব একটা কাগজ বের করে বললেন, এখানে সই করুন। মুহিব বলল, আপনার কলমটা একটু দিন। ম্যানেজার সাহেব চোখ শুরু করে বললেন, কলম ছাড়া চাকরি করতে এসেছেন? এরকম ঘটনা আমার জীবনে ঘটেনি। আপনি শুধু যে কলম ছাড়া চাকরি করতে এসেছেন তা না, লুঙ্গি পরে চলে এসেছেন। খালি পায়ে এসেছেন নাকি পায়ে স্যান্ডেল আছে? মুহিব তাকিয়ে দেখল সত্যি সত্যি তার পরনে লুঙ্গি, পা খালি, এক পা কাদায় মাখামাখি। টেনশনে সে ঘেমে গেল। তার বুক ধড়ফড় করতে লাগল। বুক ধড়ফড়ানি নিয়েই তার ঘুম ভাঙল। যতই দিন যাচ্ছে ততই মুহিব নিশ্চিত হচ্ছে চাকরি হবে না। দরজায় টুকটুক শব্দ হচ্ছে। মুহিব সাড়া দিল না। সকালবেলাতেই টুকটুকানি ভালো লাগে না। মুহিব, মুহিব, দরজা খোল। মায়ের গলা। মুহিব বিছানা থেকে নামল। ছুটির দিনের সকালবেলায় মাতৃমুখ দর্শন তার জন্য কোনো সুখকর ব্যাপার না। তাকে কোথাও যেতে হবে। সম্ভাবনার শতকরা ৯০ যে মনোয়ারা তাকে তার বড় মেয়ের কাছে গোপন চিঠি দিয়ে পাঠাবেন। মনোয়ারা তার বড় মেয়ের সঙ্গে গোপন চিঠি চালাচালি করেন। মুহিব পোস্টম্যান। আজও মনে হয় রানারের ভূমিকা পালন করতে হবে। মুহিব দরজা খুলল। মনোয়ারা চায়ের কাপ হাতে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। এটা একটা বিস্ময়কর ঘটনা। নে চা খা। হঠাৎ চা? ব্যাপার কি মা? বড় বৌমা তোফাজ্জলের জন্যে চা বানিয়ে নিয়ে যাচ্ছিল। আমি বললাম, মুহিবের জন্য ১ কাপ বানাও। শুধু চা দিতে এসেছ নাকি আরো কিছু বলবে? বড় আপার কাছে যেতে হবে? মনোয়ারা ছেলের ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তুই কি ঘটনা শুনেছিস? কি ঘটনা? গতকাল রাতে তুই বাসায় ছিলি না? না। কোথায় ছিলি?
আমার এক বন্ধুর মামার বাসায় ছিলাম। এই জন্যেই তুই কিছু জানিস না। গতকাল রাতে তোফাজ্জলের টাকা চুরি গেছে। ৫০,০০০ টাকার একটা বান্ডিল। ড্রেসিং টেবিলের উপরে টাকাটা ছিল। এত টাকা বাসায় ছিল? ওরা কালার টিভি কিনবে, আলাদা টিভি কিনবে। বৌমার বুদ্ধি। এই মেয়ে ছেলেটার মাথা খারাপ করে দিচ্ছে। আলাদা টিভি দেখার কি আছে তুই বল? এইসব আমার এখন আর ভালো লাগে না। আমি ঠিক করেছি এদের সঙ্গে থাকব না। থাকবে কোথায়? মুনারা চুপ করে রইলেন। চিন্তা করে বের করো কোথায় থাকতে চাও, আমি দিয়ে আসব। মনোয়ারা সরু গলায় বললেন, মাকে কোথাও ফেলে দিয়ে আসার জন্য তুই এত ব্যস্ত? মুহিব বলল, তুমি যেতে চাচ্ছ বলেই তোমাকে রেখে আসতে চাচ্ছি। মাতৃ আদেশ পালন করছি। চাটা ভালো হয়েছে, আরেক কাপ চা খাওয়াতে পারবে? মুনারা জবাব দিলেন না, চিন্তিত মুখ করে বসে রইলেন। মুহিব বলল, মা, তোমার কথা শেষ হয়েছে না আরও কিছু বলবে? মুনারা বললেন, তোর এখানে বসে থাকলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সারাদিন বসে থাকো। ফাজিলের মতো কথা বলছিস কি মনে করে? বাংলাদেশের কোনো ছেলেকে দেখেছিস মায়ের সঙ্গে এইভাবে কথা বলে? সব রসুনের এক পাছা। তোরা ৩ ভাইই একরকম। তোদের মধ্যে তোফাজ্জল হচ্ছে হাড়ে গোশতে বদ। বউয়ের চোখের ইশারায় চলে। এখন হুকুম জারি করেছে প্রত্যেকের ট্রাঙ্ক সুটকেস খুলে চেক করা হবে। টাকার জন্যে চাকর বাকরদের পুটলি চেক করা এক কথা, আর প্রত্যেকের ট্রাঙ্ক সুটকেস চেক করা ভিন্ন কথা। এখন মনে কর তোর বড় চাচার সুটকেস খোলা হলো। ব্যাপারটা তোর বড় চাচার কেমন লাগবে? মুহিব হাই তুলতে তুলতে বলল, যদি বড় চাচার সুটকেস খুলে ৫০,০০০ টাকার বান্ডিলটা পাওয়া যায় তাহলে খুব খারাপ লাগবে। মা শোনো, আমি ঠিক করেছি আবার ঘুমিয়ে পড়ব। ঘুমের দ্বিতীয় অধিবেশন। কাজেই এখন চলে যাও। ঘর থেকে বের করে দিচ্ছিস? তোর এত বড় সাহস? নিজের মাকে বলতে পারলি ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও? এরকম কঠিন করে তো মা বলিনি, সফটলি বলেছি। মনোয়ারা উঠে দাঁড়ালেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি এক্ষুনি কেঁদে ফেলবেন। মুহিব বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, মা, আমার একটা উপদেশ শোনো। ভাইজানের কাছ থেকে তুমি যদি টাকাটা সরিয়ে থাকো তাহলে আমার কাছে পাচার করে দাও। তোমার সুটকেস থেকে টাকা বের হলে তুমি বিরাট লজ্জার মধ্যে পড়বে। তুই কি বললি? কি বললি তুই? কি বলেছি তুমি তো শুনেছ। মনোয়ারা কেঁদে ফেললেন। শাড়ির আঁচলে চোখ ঢেকে ফুঁপিয়ে উঠলেন। ভাঙা গলায় বললেন, নিজের মাকে নিয়ে এমন একটা কুৎসিত কথা তুই কিভাবে ভাবলি? মহিব উঠে বসতে বসতে বলল, মা শোনো, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তুমি বাবার মানিব্যাগ থেকে ৩,০০০ টাকা সরিয়েছিলে। তারপর নিজেই টাকা চুরির জন্য দোষী সাব্যস্ত করলে আমাদের বাসার কাজের ছেলেটাকে। তার নাম ছিল রুকু। তুমি তাকে এমন মার মারলে যে তার বাঁ হাত ভেঙে গেল। বাবা তাকে হাসপাতালে নিয়ে সেই হাত প্লাস্টার করিয়ে আনলেন। মনোয়ারা ফোঁপাতে ফোঁপাতে বললেন, তোর মতো ছেলে আমি কি করে পেটে ধরলাম? এই ছেলে নিজের মাকে বলছে চোর। মহিব শান্ত গলায় বলল, মা শোনো, ফোঁসফোঁসানি বন্ধ করো। তোমার ভাবভঙ্গি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে টাকাটা তুমি নিয়েছ। বড়ভাবে অবশ্যই তোমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছেন বলেই বলা হচ্ছে সবার ট্রাঙ্ক সুটকেস চেক করা হবে। তোমার কাছে টাকাটা পাওয়া গেলে খুবই কেলেঙ্কারি ব্যাপার হবে। তুমি এক কাজ করো, টাকাটা এক্ষুনি এনে আমার ড্রয়ারে রাখো। পুরোটাই আছে না কিছু খরচ করে ফেলেছ? মা ঠিকঠাক জবাব দাও। আমি তোমাকে সাহায্য করতে চাই। পুরো টাকাটা আছে? ৫০০ খরচ করেছি। আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, আর বাকি টাকাটা এনে আমার ড্রয়ারে রেখে দাও। মনোয়ারা চোখ মুছে ছেলের ঘর থেকে বের হয়ে গেলেন। ছুটির দিনের সকাল অনেক দেরিতে শুরু হয়। মুহিব সেই হিসেব করে 10:30টার দিকে ঘর থেকে বের হল। তার কাছে পরিস্থিতি খুবই স্বাভাবিক মনে হচ্ছে। যে টেনশনে মনোয়ারা মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছিলেন, কোথাও তার ছোঁয়া দেখা গেল না। মুহিবের বড় ভাই তোফাজ্জল খবরের কাগজ হাতে নাস্তার টেবিলে। ছুটির দিন হিসেবে স্পেশাল নাস্তা বানানো হয়েছে, খাসির মাংসের তেহারি। তোফাজ্জলের সামনে প্লেট ভর্তি তেহারি। সে খুবই আগ্রহের সঙ্গে তেহারি খাচ্ছে এবং পত্রিকা পড়ছে। ৫০,০০০ টাকার একটা বান্ডিল চুরি হয়েছে, তার ছাপ তোফাজ্জলের মুখে নেই, বরং তাকে আনন্দিত দেখাচ্ছে। মুহিবকে দেখে সে বলল, যুবরাজের খবর কি? মুহিব কিছু বলল না। তোফাজ্জল বলল, চাকরি বাকরি নেই, তোর চেহারা তো চিমসে মেরে যাওয়ার কথা, অথচ যত দিন যাচ্ছে তোর চেহারা খোলতাই হচ্ছে। রহস্যটা কি? এই প্রশ্নের জবাব হল লজ্জিত ভঙ্গির হাসি। সেই হাসি কেন যেন আসছে না। তুই এক কাজ কর,
মতিঝিল এলাকায় ঘোরাঘুরি না করে এফডিসি এলাকায় ঘোরাঘুরি কর। কোনো পরিচালকের নজরে পড়লে তোকে ফিল্মে নিয়ে নিবে। আমি কিন্তু ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। মুহিব ভাইয়ের পাশে বসেছে। সকালবেলায় তৈলাক্ত তেহারি দেখে গা গুলাচ্ছে। বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে। ঘরে বেগুন অবশ্যই আছে। 2টা রুটি সেঁকে দিতে বেশি যন্ত্রণা হবার কথা না। সেই নির্দেশ মুহিব দিতে পারছে না। তোফাজ্জল মুখের উপর থেকে পত্রিকা নামিয়ে বলল, শফিক নামে তোর কোনো বন্ধু আছে? মুহিব বলল, আছে। কমন সেন্স বলে একটা জিনিস যে বাজারে প্রচলিত আছে, তার ব্যাপারে সেটা মনে হলো না। আই এম সো অ্যানয়েড। কি করেছে? ভোর 6টার সময় টেলিফোন করে তোকে চাচ্ছে। আমি বললাম, জরুরি কিছু? সে বলল, না, জরুরি কিছু না। আমি বললাম, জরুরি কিছু না হলে পরে টেলিফোন করো। ছুটির দিনে ভোর 6টায় জরুরি কোনো কারণ ছাড়া টেলিফোন করা অপরাধের মধ্যে পড়ে। সে টেলিফোন রেখে দিয়ে ঠিক 20 মিনিটের মাথায় আবার টেলিফোন করেছে। আমি স্টুপিড বলে গালি দিতে চাচ্ছিলাম, শেষ মুহূর্তে নিজেকে সামলেছি। তুই তোর বন্ধুকে বলে দিস সে যেন কখনো ছুটির দিনে 10টার আগে টেলিফোন না করে। জি আচ্ছা, বলে দেব। তুই আবার আমার কথায় রাগ করছিস না তো? বেকার যুবকরা অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়। তারা ধরেই নেয় পৃথিবীর সবাই তাদেরকে অপমান করার জন্য ব্যস্ত হয়ে আছে। তুই বরং এক কাজ কর, নাস্তা খেয়ে তোর বন্ধুর সঙ্গে টেলিফোনে কথা বল। ঘটনা কি জান। নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নয়তো ভোর 6টায় কেউ টেলিফোন করে না। মুহিব টিপট থেকে কাপে চা ঢালল। চায়ের কাপ হাতে নিয়ে নিজের ঘরে চলে যাওয়া, বিছানায় পা ছড়িয়ে ছুটির দিনের মতো চা খাওয়া। চা খেতে খেতে এক ফাঁকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পড়া যেতে পারে। বৃষ্টির পানিতে কাগজটা প্রায় গলন্ত অবস্থায় চলে গিয়েছিল। সেটা শুকনো হয়েছে, শক্ত কাগজে পেস্ট করা হয়েছে। একবার লেমিনেট করার চিন্তাও এসেছিল। জীবনের প্রথম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যত্ন করে রেখে দেয়া হলো। তোফাজ্জল বলল, কিরে, তুই উঠে যাচ্ছিস কেন? ঘরে বসে চা খাবো। ঘরে বসে চা খাবার দরকার পড়ল কেন? সিগারেট ধরেছিস? না। মিথ্যা বলার দরকার নেই, ধরলে ধরেছিস। সামান্য সিগারেট নিয়ে মিথ্যা বলা ঠিক না। ছোট মিথ্যা থেকে শুরু হয় বড় মিথ্যা। ইংরেজিতে একটা প্রবচন আছে, ইউ স্টার্ট বাই কাটিং গ্রাস, ইউ এন্ড আপ বাই কিলিং ম্যান। আচ্ছা যা, ঘরে গিয়ে সিগারেট খেতে খেতে আরাম করে চায়ে চুমুক দে। সিগারেট দিয়ে সকালের চার কোনো তুলনা নেই। 5 বছর আগে সিগারেট ছেড়েছি, এখনো স্মৃতি আছে। কিছুই বলা যায় না, কোনো একদিন সিগারেট ধরে ফেলতে পারি। মেবি টুডে ইজ দ্য ডে। মুহিব ভেবেই পাচ্ছে না বড় ভাইজান আজ এত কথা বলছেন কেন। টাকা হারানোর শোকে? টেনশনে এক একজন মানুষ এক এক রকম আচরণ করে। মুহিবের মেজ ভাই মোফাজ্জল ঝিম মেরে বিছানায় পড়ে যায়। তার তখন ড্রপ বিট হয় এবং সে বিড়বিড় করে বলে, ও গড, সেভ মি প্লিজ। তার ধারণা তার বেহেশত হবে টেনশন ফ্রি একটা জায়গা। বেহেশতে তার হুরপুরি সরাবন তহুরা কিছুই লাগবে না, শুধু শুয়ে থাকার জন্য নরম বিছানা লাগবে। শব্দ হয় না এরকম এসি লাগবে, আর লাগবে টেনশন ফ্রি মন। মোফাজ্জল বারান্দায় তার যমজ 2 মেয়েকে শাস্তি দিতে নিয়ে এসেছে। ক খ দুজনকে মুখোমুখি বসানো হয়েছে। দুজনের গালে কষে থাপ্পড় লাগানো হয়েছে। এরা কেউ কাঁদছে না। দুজন দুজনের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এদের এই এক অদ্ভুত ব্যাপার, যে শাস্তি দেয় এরা তার উপর রাগ করে না, এক বোন অন্য বোনের উপর রাগ করে, ফোঁস করতে থাকে। মুহিব এসে বারান্দায় দাঁড়ালো। মোফাজ্জল ভাইয়ের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, মুহিব, এক কাজ করত, এই 2 শয়তানির গালে কষে 2 থাপ্পড় দে। মুহিব বলল, কেন? প্রশ্ন করবি না, থাপ্পড় দিতে বলছি, থাপ্পড় দে। বলে নিজেই এসে থাপ্পড় দিল। ক উল্টে পড়ে গেল। আবার নিজে নিজে উঠে বসে ক্ষয়ের দিকে তাকিয়ে ফোঁস করতে লাগল। মুহিব নিজের ঘরে ঢুকে গেল। সব বাবা মারই সন্তান পালনের নিজস্ব টেকনিক আছে। এই টেকনিকে বাধা দেওয়ার দরকার নেই। সংসার তার নিজস্ব গতিতে চলুক। কেউ বাচ্চাদের থাপ্পড় দিয়ে বড় করবে, আবার কেউ আদর দিয়ে বড় করবে। ফাইনাল প্রোডাক্ট কি হবে তা কেউই জানে না। মুহিব বিছানায় পা এলিয়ে বসেছে। সারা দিনে সে কি করবে না করবে একটু ভেবে নেয়ার ব্যাপার আছে। শফিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। সিরিয়াস কিছু নিশ্চয়ই হয়েছে। সিরিয়াস কিছু না হলে তিনি ভোরবেলায় টেলিফোন করার মানুষই না। দলের কেউ কি মারা গেছে? শফিক ভাইয়ের মামার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? পুলিশ এসেছে? পুলিশ তাদের খুঁজছে। পুলিশ বড় ধরনের কোনো সমস্যা করতে পারবে না।
মহসিনের মেজ চাচা পুলিশের ডিআইজি, পুরোপুরি ২ নম্বরই মানুষ। পুলিশের লাইনে ২ নম্বরই মানুষের ক্ষমতা থাকে বেশি। মহসিন যদি সত্যি সত্যি কাউকে খুন করে তার ডিআইজি চাচাকে বলে, চাচা খুন করে ফেলেছি, উনি বলবেন কিছুদিনের জন্য গা ঢাকা দে, ইন্ডিয়া চলে যা, দেখি কি করা যায়। মহসিনের এই ডিআইজি চাচা অতি ধার্মিক মানুষ। একবার হজ করেছেন, দুবার উমরা হজ করেছেন। নামাজের কারণে কপালে দাগ পড়ে গেছে। তিনি যখন ডিউটিতে যান, আর্দালির সঙ্গে জায়নামাজ থাকে। তার খাঁকি শার্টের পকেটে থাকে আকিক পাথরের তসবি। ডিউটিতে ফাঁক পেলে তসবি টানেন। মুহিব একবার মহসিনের সঙ্গে তার মেজ চাচার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তিনি খুব আদর যত্ন করেছেন। তসবি টানতে টানতে পুলিশি ক্ষমতার অনেক গল্প করেছেন। বুঝলে বাবারা, সবকিছু পুলিশের হাতে। মনে করো বি খুন করেছে সিকে, পুলিশ ইচ্ছা করলে একে খুনের মামলায় ফাঁসিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে। পুলিশ এমন প্যাচ খেলবে যে শেষের দিকে এ মনে করবে খুন সেই করেছে। হা 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 হা। তাহলে একটা ঘটনা বলি, শোনো। আমি তখন টাঙ্গাইলের এসপি। মাগরিবের ওয়াক্ত পর্যন্ত তিনি তাদের একের পর এক গল্প বলে গেলেন। তাদের দুজনকে ওনার ইমামতিতে মাগরিবের নামাজ পড়তে হলো। নামাজের শেষে তিনি এত আবেগের সঙ্গে দোয়া পড়লেন যে মুহিবের চোখ ছলছল করতে লাগল। মুহিব, জি ভাবি। মুহিবের বড় ভাবি দরজার পাশ থেকে তার অতি বিরক্ত মুখ বের করে বললেন, তোমার টেলিফোন এসেছে, ধরো। যাকে তাকে নাম্বার দিও না তো, সময়ে অসময়ে টেলিফোন করে, অতি বিরক্ত লাগে। মুহিব বিছানা থেকে নামতে নামতে বলল, ইলিশ মাছটা পাঠিয়েছিলাম, কেমন ছিল ভাবি? ভালো। টাকাটা পুরোটাই খরচ করেছ? বাঁচেনি কিছু? ১,০০০ টাকা দিয়েছিলাম, পুরোটা তো লাগার কথা না। ১০০ টাকার মতো বেঁচেছে। যা বাঁচে ফেরত দিও। সবসময় চেয়ে টাকা নিতে হবে কেন? তোমার ভাইয়ের ৫০,০০০ টাকা যে চুরি গেছে শুনেছ? জি। তোমার ভাই বলেছে সবার বাক্সপেটরা চেক করা হবে। আমি না করেছি। সে শুনছে না। শেষে কান্নাকার ব্যাগ থেকে টাকা বের হবে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে। ভাবি, তোমরা কি নিশ্চিত যে আমাদের মধ্যে কেউ নিয়েছে? অবশ্যই। কে নিয়েছে বলে তোমার অনুমান? আগে টেলিফোন সেরে আসো। তোমার বন্ধু কতক্ষণ টেলিফোন ধরে বসে থাকবে? মুহিব টেলিফোন ধরতে গেল। টেলিফোন করেছে শফিক। তার গলা উত্তেজনায় কাঁপছে। অতি দ্রুত কথা বলছে বলে কথাও জড়িয়ে যাচ্ছে। সকাল থেকে চেষ্টা করছি তোকে ধরার জন্য। এক্ষুনি চলে আয়। টেলিফোন রেখে দৌড় দিয়ে ঘর থেকে বের হবি। লাফ দিয়ে কোনো একটা চলন্ত বেবি ট্যাক্সিতে উঠে পড়বি, স্ট্রেইট আমার বাসায়। কি হয়েছে? পত্রিকা পড়িস নাই? প্রথম আলোর লাস্ট পেজে দেখেছিস? না। তোদের বাসায় নাকি পত্রিকা রাখা হয়? জানি না। প্রথম আলোর লাস্ট পেজে হারুনের ছবি ছাপা হয়েছে। কেন? সে প্রেস ক্লাবের সামনে গত রাত ১২টা থেকে বসে আছে। সে ঘোষণা দিয়েছে তার জন্মদিনে, অর্থাৎ জুলাই ২ তারিখে বেকার গায়ে কেরোসিন ঢেলে জীবন বিসর্জন দেবে। কেন? বেকার সমস্যার দিকে জনগণের দৃষ্টি ফেরাবার জন্যে। হারুনের পেটে যে এই জিনিস ছিল কোনোদিন বলেছে? আশ্চর্য ছেলে। সকালে পত্রিকা দেখে আমার তো ব্রেইন আওলা হয়ে গেল। কোনো রকম আলোচনা নাই, কিছু নাই, হুট করে এত বড় ডিসিশন। যাই হোক, এখন পুরো দায়িত্ব আমাদের নিতে হবে। কবি, সাহিত্যিক, অভিনেতা, গায়ক, বুদ্ধিজীবী সবার কাছে ছোটাছুটি করতে হবে। সিরিয়াস জনমত তৈরি করতে হবে। আমাদের দলের সবাইকে ১,০০০ টাকা করে চাঁদা দিতে হবে। অনেক খরচপাতির ব্যাপার আছে। একটা পোস্টার ছাপাতে হবে। নীরব ঘাতক সাবেরের মামার প্রেস আছে। সাবেরকে সঙ্গে নিয়ে ওনার পায়ে পড়ব। বলব, মামা, আপনার পায়ে ধরলাম। রাজি না হওয়া পর্যন্ত পা ছাড়ব না। আমরা কাগজ কিনে দিচ্ছি। আপনি ৪ কালারের একটা পোস্টার ছেপে দিন। হারুনের সুন্দর একটা ছবিও তুলতে হবে। হতাশ চেহারা, বড় বড় চোখে তাকিয়ে আছে টাইপ। তোর চেনা জানা কোনো ফটোগ্রাফার আছে? না। ফট করে না বলিস না, চিন্তা করে বল। ভালোমতো চিন্তা করলে দেখবি কেউ না কেউ বের হয়ে পড়েছে। ১,০০০ টাকা ম্যানেজ করে চলে আয়। ১,০০০ টাকা হলো মিনিমাম। যত বেশি হয় তত ভালো। কথা বলে সময় নষ্ট করিস না। দৌড় দিয়ে ঘর থেকে বের হ। টাকার জন্যে মুহিব গেল মনোয়ারার কাছে। তিনি অবাক হয়ে বললেন, তোর কত টাকা লাগবে বললি? ৫,০০০। এত টাকা দিয়ে তুই কি করবি? আমার এক বন্ধুর চিকিৎসার জন্য দরকার, সে মারা যাচ্ছে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বন্ধুর চিকিৎসার জন্য ৫,০০০ টাকা? টাকা সস্তা হয়ে গেছে? মা, প্লিজ ব্যবস্থা করো। এখন ধার হিসেবে নিচ্ছি। পাই পয়সা হিসেব করে টাকা ফেরত দেব। আমি টাকা পাবো কোথায়? ভাইয়ার বান্ডিলটা থেকে দাও।
তুমি তো মাত্র ৫০০ খরচ করেছ, বাকিটা তো আছে, এবং এই টাকাটা ভাইজানকে ফেরত দিতে হবে। কোনোই কাজে লাগবে না, মাঝখান থেকে আমার বন্ধুর জীবন রক্ষা হয়। মনোয়ারা ক্ষিপ্ত গলায় বললেন, তোর এত বড় সাহস! তুই তো মানুষ না, তুই জানোয়ার। নিজের মাকে চোর বলছিস? তোর স্থান দোজখেও হবে না। চুরি করেছ বলেই তো বলেছি, তুমি তো স্বীকারও করেছ। না স্বীকার করলে বেনিফিট অব ডাউট দেয়া যেত। চুপ হারামজাদা! মা, একটা কিছু ব্যবস্থা করো। ৫,০০০ না পারো ৪,০০০, ৪,০০০ না পারো ৩। তুই আমার সামনে থেকে যা, জীবনে আমার সামনে পড়বি না। আমি বাকি জীবন তোর মুখ দেখতে চাই না। মা শোনো, বড় ভাবির সঙ্গে আমার কথা হয়েছে, ওনার ভাবভঙ্গি সুবিধার না। মনে হয় সুটকেস ট্রাঙ্ক সত্যি সত্যি খোলা হবে। তুমি অবশ্যই আমার ড্রয়ারে রেখে দিও, আগে মান সম্মানটা বাঁচুক। আমার সামনে থেকে যা, কোনোদিন আমার সামনে পড়বি না, কোনোদিন না। আমি বাকি জীবনে তোর মুখ দেখতে চাই না। হারুন বসেছে প্রেস ক্লাবের গেট থেকে একটু দূরে, শতরঞ্জি বিছিয়ে বসেছে। তার ডান পাশে ধপধপে সাদা রঙের বিশাল বালিশ, সামনে পিরিচে গুড়মুড়ি এবং ছোট্ট এলাচ দানা রাখা। তার পেছনে বাঁশ পুঁতে বাঁশের মাথায় ছাতি দড়ি দিয়ে বাঁধা হয়েছে। ছাতার ছায়া হারুনের মাথায় পড়েনি, ঘাড়ের উপর পড়েছে। হারুনের পেছনে নীল রঙের প্লাস্টিকের চেয়ার। শফিক চেয়ারগুলি দুদিনের জন্য ডেকোরেটর থেকে ভাড়া করে এনেছে। চেয়ারগুলি গোল করে বসানো, সেখানে শফিকের বন্ধুরা গম্ভীর ভঙ্গিতে বসে আছে। একটা বাচ্চা চাওয়ালাকে খবর দিয়ে আনা হয়েছে, তার সঙ্গে কন্ট্রাক্ট, সারাদিন সে শফিকের দলকে চা খাওয়াবে। বাইরে চা বিক্রি করতে পারবে না, বিনিময়ে চায়ের দাম তো পাবেই, এক্সট্রা ৫০ টাকা পাবে। চাওয়ালার নাম যতু। যতু অত্যন্ত আনন্দের সঙ্গে প্রস্তাবে রাজি হয়েছে। সে নিজেকে দলের অংশ হিসেবে ভাবছে, যেন সে এখন একটা বিরাট জাতীয় কর্মকাণ্ডের অংশ, গুরুত্বপূর্ণ সদস্য। শফিক তার দল নিয়ে চেয়ারে গোল হয়ে বসেছে, তাদের সবার হাতে চায়ের কাপ। তারা মাথা নিচু করে অতি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবার ব্যাপারে একমত হবার চেষ্টা করছে। কোনো ইস্যুতেই কেউ একমত হতে পারছে না, সবারই মেজাজ খারাপ হচ্ছে। হারুনের সামনে একটা পোস্টার লাগানো হবে, এই বিষয়ে সবাই একমত। পোস্টারের লেখা তৈয়ব লিখেছে, লেখাটার বিষয়েও সবাই একমত। তৈয়ব ইংরেজি সাহিত্যের ছাত্র, তার ৩টা ছোট গল্প পত্রিকায় ছাপা হয়েছে। সে খারাপ লিখবে না, লেখাটা ভালো হয়েছে। সমস্যা হলো পোস্টারটা হাতে লেখা হবে না কম্পিউটারে কম্পোজ করে সেঁটে দেওয়া হবে, সেটা নিয়ে। একদল বলছে হাতের লেখা উচিত, হাতের লেখার মধ্যে একটা পার্সোনাল টাচ থাকে, ব্যাপারটা রিয়েলিস্টিকও হবে। বেকার মানুষ কম্পিউটার কম্পোজের টাকা পাবে কোথায়? আরেক দলের ধারণা কম্পিউটার কম্পোজ হওয়া উচিত। পোস্টার একটা থাকবে না, কয়েকটা থাকবে। হাতের লেখা পোস্টারের চেয়ে কম্পিউটার কম্পোজ ভালো। হার্ড ফ্যাক্ট গোটা গোটা হরফে লেখা থাকবে, কোনো ক্যালিগ্রাফি না, বাস্তব সত্য। লেখাটা হলো, আমার নাম হারুনুর রশিদ। না, আমি বাগদাদের খলিফা হারুনুর রশিদ না, আমি বেকার হারুন। গত ৫ বছর অনেক চেষ্টা করেও কোনো ব্যবস্থা করতে পারছি না। জীবনের প্রতি তীব্র ঘৃণা জন্মে গেছে। আমি প্রতিবাদ হিসেবে গায়ে আগুন জ্বেলে আত্মাহুতি দেবার সিদ্ধান্ত নিয়েছি। আমার মৃত্যুতে কারোরই কিছু যাবে আসবে না। তাহলে কাজটা কেন করছি? প্রতিবাদ জানানোর জন্যে করছি। এদেশের মানুষদের বেকার সমস্যার ভয়াবহতার দিকে দৃষ্টি ফেরাবার জন্য করছি। হয়তো একটি প্রাণের বিনিময়ে হলেও সবাইকে একটা খবর পৌঁছাতে পারব। আমার মতো হাজার হাজার যুবকের অবস্থার দিকে একটু নজর দিন, একটু ভাবুন। আত্মাহুতির তারিখ ২ জুলাই, রাত ১২টা ১ মিনিট। আপনার যদি কাজ না থাকে চলে আসুন প্রেস ক্লাবের সামনে। আত্মাহুতির সময়টা নিয়েও মতভেদ তৈরি হয়েছে। একদল বলছে রাত ১২টা ১ মিনিট ভালো সময়, মধ্যরাত, একটি দিনের শেষ, আরেকটা দিনের শুরু। আরেক দল বলছে রাত ১২টা ১ মিনিটে ঘটনা ঘটলে পত্রিকায় নিউজ ধরানো যাবে না, পত্রিকায় নিউজ ধরাতে হলে সন্ধ্যা ৬টার মধ্যে কার্য সমাধা করতে হবে। এক পর্যায়ে শফিক মহা ক্ষিপ্ত হয়ে বলল, আমার ধারণা তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে। হারুনকে তো আমরা সত্যি সত্যি আগুনে পুড়তে দেব না। কাজে রাত ১২টা ১ মিনিটও যা, রাত ৩টাও তা। তোরা এমনভাবে কথা বলছিস যেন সে সত্যি সত্যি গায়ে আগুন দেবে। আমরা কাজটা করছি মিডিয়া অ্যাটেনশনের জন্যে। কাজেই রাত ১২টা ১ মিনিট ফাইনাল। এই বিষয়ে আর কথা হবে না, এখন মূল বিষয়ে চলে আয়। আমরা হারুনের পাশে কেরোসিনের টিন, দিয়াশলাই এইসব রাখব কিনা? তৈয়ব বলল, না, এতে ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে। মনে হবে আমরা ড্রামা তৈরি করার চেষ্টা করছি। শফিক বলল, ড্রামা তো করতেই হবে, পাবলিসিটির জন্য ড্রামা দরকার।
যারা হারুনকে দেখতে আসবে তারা ধাক্কার মতো খাবে। যে আগুন দিয়ে নিজেকে পোড়াতে চাচ্ছে সে শুধু মুখের কথা বলছে না, এক টিন কেরোসিন পর্যন্ত কিনে এনেছে। আলোচনা, হইচই, তর্ক-বিতর্ক। কোনো কিছুতেই হারুনের মন নেই। সে মোটামুটি মূর্তির মতোই বসে আছে। তাকে সিগারেট দেওয়া হয়েছিল। সে বলেছে না। মহসিন বলেছে, সিগারেট খেতে সমস্যা কোথায়? তুই তো অনশন করছিস না। আগুন দিয়ে নিজেকে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবি। সেই ঘটনা যখন ঘটার তখন ঘটবে। ঘটনা ঘটার আগে তুই তোর ইচ্ছামতো খাওয়া দাওয়া করবি। চা দিয়ে একটা সিগারেট খা। না। তুই আমাদের সঙ্গে রেগে রেগে কথা বলছিস কেন? আমরা কি করলাম? হারুন চুপ করে আছে। মহসিন বলল, তোর কি জ্বর নাকি? চোখ লাল? তারও কোনো জবাব নেই। হারুনের ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এমন কি ঘটনা ঘটল যে গায়ে আগুন জ্বালিয়ে দিতে হবে? কোনো মেয়ের সঙ্গে প্রেম ফ্রেম থাকলে চিত্ত তরল থাকে। হঠাৎ হঠাৎ উদ্ভট কিছু করতে ইচ্ছা করে। হারুনের এরকম কিছুও নেই। বিয়েও করেনি যে বেকার স্বামীকে নিয়ে স্ত্রী ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে শ্বশুরবাড়ির জ্ঞানী লোকজন। বেকারদের দলে হারুনের অবস্থা ভালো। সে তার নিজের বাড়িতে থাকে। তার আলাদা ঘর আছে। হারুনের বাবা রিটায়ার্ড এসপি। মাই ডিয়ার টাইপ মানুষ। হারুনের কোনো বন্ধুবান্ধব বাড়িতে উপস্থিত হলে তিনি চোখ শুরু করে তাকান না, বরং হাসি মুখে বলেন, এসো এসো, বলো দেখি কি খবর। ইয়াংম্যানদের দেখলেই শরীরে কেমন যেন ইয়াং ভাব চলে আসে। বৃদ্ধদের এই কারণেই সবচেয়ে বেশি সময় কাটানো উচিত তরুণদের সঙ্গে। সেটা কখনোই হয়ে ওঠে না। তরুণরা বৃদ্ধ পছন্দ করে না। বেকার তরুণদের মধ্যে হারুন হয়তোবা অতি অল্প কিছু ভাগ্যবানদের মধ্যে একজন, যার জন্মদিন পালন করা হয়। আত্মীয় স্বজনরা বাড়িতে গিজগিজ করতে থাকে। বাইরের বাবুর্চি এসে মোরগ পোলাও রান্না করে। হারুনের বাবা অত্যন্ত আনন্দিত ভঙ্গিতে ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘোরাঘুরি করেন। সুযোগ পেলেই ছোটবেলায় হারুন কেমন ছিল, কি করত, খুবই আগ্রহের সঙ্গে সেই গল্প করেন। হারুনকে নিয়ে আমি একটা ছড়া বানিয়েছিলাম। ছড়াটা বললেই খেপে যেত, কান্নাকাটি, ভাত খাওয়া বন্ধ টাইপ খ্যাপা, অথচ খুবই নির্দোষ ছড়া। হারুন, ঘাট ধরে মারুন, চড়থাপ্পড় কিলো ঘুষি, মার খেলেই হারুন খুশি। প্রতি জন্মদিনে এই ছড়াটা আমি একবার করে বলি এবং তার রিয়াকশন লক্ষ্য করি। ৮ বছর পর্যন্ত সে কাঁদল। ৮ বছর থেকে ১২ বছর পর্যন্ত রেগে যেত। আমাকে মারতে আসত। ১২র পর থেকে বিরক্ত হওয়া শুরু করেছে। এ ধরনের পারিবারিক অবস্থার একটি ছেলে হঠাৎ একদিন বলবে গায়ে আগুন জ্বালিয়ে দিব, তা হয় না। কোথাও কোনো একটা সমস্যা হয়েছে। সমস্যাটা বোঝা যাচ্ছে না। মুহিবের উপর দায়িত্ব পড়েছে শো বিজনেসের লোকদের সঙ্গে যোগাযোগ করা। তারা যেন একবার এসে ১ মিনিটের জন্যে হলেও হারুনকে দেখে যান, বিবৃতি দেন, আমরা পাশে আছি, হারুনের জন্য আমাদের সহানুভূতি আছে। মুহিবের হাতে বিশাল এক তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে ফিল্মের লোক আছে, নাটকের লোক আছে, গানের শিল্পীরা আছে। এদের মধ্যে মুহিব চেনে মাত্র ৪ জনকে। নোরাকে চেনে, সে গায়িকা এবং তার যথেষ্টই নামডাক আছে। নোরাকে বুঝিয়ে বললে সে শুধু যে আসবে তা না, হারুনের পাশে সারাদিন বসে থাকতে বললে সারাদিন বসে থাকবে। নোরা যেহেতু গান করে সে নিশ্চয়ই অন্য গানের শিল্পীদেরও চেনে। তার মাধ্যমে অন্যদের কাছে যাওয়া, পাখি দিয়ে পাখি শিকার। নাটকের লোকজনদের মধ্যে জাহিদ হাসানের এক ফুফাতো ভাইয়ের সঙ্গে পরিচয় আছে। তাকে নিয়ে বাসায় যাওয়া যাবে। ভাগ্য ভালো হলে জাহিদ হাসানের স্ত্রী মৌ বাসায় থাকবেন। দুজনকেই বলা যাবে। মেয়েদের মন নরম টাইপ হয়। মৌ ভাবি হয়তোবা রাজি হয়ে যাবেন কিছুক্ষণের জন্য আসতে। নাটকের আরেকজন শিল্পীর বাসায় মুহিব একবার গেছে, শিলা আহমেদ। তাকে বললে সে অবশ্যই রাজি হবে। তবে মেয়েটা এখন নাটক ছেড়ে দিয়েছে। নাটক ছেড়ে দিলেও লোকজন তাকে চিনে। এখন নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাবার জন্যে লোকজন তার পেছনে লেগে থাকে না। সেখানে হঠাৎ একজন কেউ উপস্থিত হলে খুশিতেই রাজি হয়ে যাবার কথা। একটা গাড়ির ব্যবস্থা রাখতে হবে। কেউ রাজি হলো, সঙ্গে সঙ্গে গাড়ি গিয়ে তাকে নিয়ে এলো। নোরাদের ৩টা গাড়ি, ২ জন ড্রাইভার। একটা গাড়ি কখনোই ব্যবহার করা হয় না। গাড়ি চাইলে নোরা কি দেবে? দেয়ার তো কথা। মুহিব নোরার বাড়ির দিকে রওনা হল। ১১টা বাজে। নোরাকে বাড়িতে পাওয়ার সম্ভাবনা ১১০ ভাগ। নোরা রাত ৩টা সাড়ে ৩টার দিকে ঘুমোতে যায়। ১১টার আগে সে ঘুম থেকেই ওঠে না। ইউনিভার্সিটি খোলা থাকলেও না। সকালের সব ক্লাস তার মিস যায়। এখন ইউনিভার্সিটি বন্ধ। ১১টার আগে ঘুম থেকে ওঠার তার প্রশ্নই আসে না।
নোরার বাবা কি বাসায় আছেন? ভদ্রলোকের পায়জামা পাঞ্জাবিটা নিয়ে এলে হতো। ধোপাখানায় দিয়ে ইস্ত্রি করে রাখা উচিত ছিল। নোরা বাড়িতে আছে। ঘুম থেকে উঠেছে অনেক আগে। সাজসজ্জা দেখে মনে হচ্ছে এক্ষুনি বের হবে। মহিব কিছু বলার আগেই নোরা বলল, তুমি হাতে সময় নিয়ে এসেছো তো? মহিব বলল, হ্যাঁ। মিনিমাম ২ ঘন্টার জন্যে তুমি কিন্তু আটকা পড়ে গেলে। তুমি খুবই ভুল সময়ে এসেছ। মহিব কথার পিঠে সুন্দর কোনো কথা বলার চেষ্টা করল। কোনো কিছুই মনে আসছে না। এদিকে শফিকের কোনো তুলনা নেই। কথার পিঠে কথা শফিকের মতো সুন্দর করে কেউ বলতে পারে না। চা খাবে না কফি খাবে? চা। নোরা বলল, চা না, কফি খাও। কারণ আমার কফি খেতে ইচ্ছা করছে। আচ্ছা, কফি দাও। আমার ঘরে চলে এসো। ঘর খুবই এলোমেলো। তাতে নিশ্চয়ই তোমার সমস্যা হবে না? আমি মাঝে মাঝেই ঘর খুব গুছিয়ে রাখি। মাঝে মাঝে ইচ্ছা করে ঘর এলোমেলো করে রাখি। তুমি এসেছো এলোমেলো সময়। মুহিব মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুমি এসেছো এলোমেলো সময়। কি সুন্দর কথা! এই কথার পিঠে যদি এর চেয়ে সুন্দর কোনো কথা বলা যেত। যখন মুহিব মোটামুটি ইন্টারেস্টিং একটা সেন্টেন্স মনে মনে গুছিয়ে এনেছে, তখনই নোরা বলল, তুমি কি কোনো কাজে এসেছো না সৌজন্য সাক্ষাৎ? কাজে এসেছি। তুমি কি বাংলাদেশের গায়ক গায়িকাদের চেনো? চিনব না কেন, অবশ্যই চিনি। তাদের সঙ্গে কি তোমার খাতির আছে? তুমি কোনো কথা বললে কি তারা রাখবে? রাখবে না, কারণ আমি তাদের কাউকেই সহ্য করতে পারি না। ওরাও আমাকে সহ্য করতে পারে না। ওদের ধারণা আমি গান গাইতে পারি না। আমার গলায় সুর নেই। অকারণেই আমাকে নিয়ে মাতামাতি হয়। আর আমার ধারণা ওরা কেউ ঠিকমতো গাইতে পারে না। ওদের গলায় সবই আছে, মমতা নেই। তোমার কি গায়ক গায়িকা দরকার? কোনো ফাংশনে গান গাইতে হবে? তা না। অল্প কথায় গুছিয়ে বলতে পারলে বলো। আমি তোমাকে আমার ঘরে বসিয়ে রেখে গোসলে ঢুকব। আমার গোসল সারতে ১ ঘন্টা লাগে। ১ ঘন্টা পরে তোমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। ২ ঘন্টা শেষ। তুমি তোমার কাজে চলে যেতে পারবে। মহিব হারুনের ব্যাপারটা বলল। একটু বাড়িয়ে বলল। যেমন হারুন নিজেই ১ টিন কেরোসিন কিনে এনেছে। আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন মৃত্যুর প্রতীক্ষা করছে। নোরা বলল, তোমার ওই বন্ধু তো মানসিকভাবে অসুস্থ। গায়ক গায়িকা জোগাড় না করে তাকে বরং মানসিক ডাক্তার দেখাও। সবচেয়ে ভালো কি জানো? কোনো হিপনোটিস্ট দিয়ে তাকে হিপনোটাইজ করে সাজেশন দেয়া। হিপনোটাইজ করাটা যদি আমি ভালোমতো শিখতে পারতাম, তাহলে আমি নিজেই করতাম। আমি অনেককে নিয়ে চেষ্টা করেছি। আমার সাকসেস রেট অনলি 20%। তুমি কি কাউকে হিপনোটাইজড হতে দেখেছ? না। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তোমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব বলেছিলাম না? হিপনোসিস নিয়ে এক্সপেরিমেন্ট। তোমার আপত্তি নেই তো? না। রিল্যাক্সড হয়ে বসো। কোনো রকম টেনশন করবে না। টেনশন করার কিছু নেই। মুহিব রিল্যাক্সড হয়েই বসে আছে। সে যে ঘরে বসে আছে সেটা নোরার শোবার ঘর। নোরার খুবই ব্যক্তিগত একটা জায়গা। সে বসেছে হালকা সবুজ রঙের নিচু একটা সোফায়। সোফাটা নোরার বিছানার সঙ্গে লাগানো। বিছানার চাদর এবং সোফা মনে হয় একই কাপড় দিয়ে বানানো। ঘরের পর্দাগুলির রঙও সবুজ। ধপধপে সাদা মার্বেলের মেঝে। মাঝখানে গাঢ় লাল রঙের কার্পেট। ঘরটায় রং ঝলমল করছে, অথচ কোনো রং চোখে লাগছে না। নোরা বাথরুমে ঢুকে গেছে। শোবার ঘরের সঙ্গে লাগানো বাথরুম। মুহিব যেখানে বসেছে সেখান থেকে বাথরুমের দরজা দেখা যায়। দরজার দিকে তাকিয়ে থাকতে মুহিবের লজ্জা লাগছে বলে সে অন্যদিকে তাকিয়ে আছে। শাওয়ার দিয়ে পানি ঝরার শব্দ কানে আসছে। সেই শব্দের সঙ্গে গলা মিলিয়ে মাঝে মাঝেই নোরা ঝিনিনি ঝিনিনিনির মতো সুর করছে। শুনতে এত অদ্ভুত লাগে। বাথরুমের ভেতর থেকে সে মাঝে মাঝে মুহিবের সঙ্গে কথা বলছে। কথাগুলি শোনাচ্ছে অদ্ভুত। মনে হচ্ছে অনেক দূর থেকে অন্য কেউ কথা বলছে। একা একা বোর হচ্ছ? না। আমার ঘরে অনেক ম্যাগাজিন আছে। যে কোনো একটা ম্যাগাজিন নিয়ে পাতা উল্টাও, সময় কেটে যাবে। দরকার নেই। সময় কাটাবার সবচেয়ে ভালো বুদ্ধি মানুষকে যে প্রাণীটা দিয়েছে তার নাম গরু, দ্য কাউ। জানো ব্যাপারটা? না। গরু কি করে? জাবর কাটে। সময় কাটাবার জন্যে মানুষ সেই কাজটা করতে পারে। কাজটা একটু অন্যভাবে করতে হবে। স্মৃতির জাবর কাটতে হবে। কোনো একটা ইন্টারেস্টিং স্মৃতি নিয়ে জাবর কাটা। আমি এই কাজটা প্রায়ই করি। এখন আমি কি করছি অনুমান করতে পারো? না। বাথটাব ভর্তি পানি। আমি গলা ডুবিয়ে পানিতে শুয়ে আছি। আমার হাতে একটা জ্বলন্ত সিগারেট। তুমি কি এখন নিয়মিত সিগারেট খাচ্ছ? তা খাচ্ছি। দিনে ১ প্যাকেটের বেশি শেষ হচ্ছে। তবে খুব শিগগিরই ছেড়ে দেব।
আমি কোনো কিছুই বেশি দিন ধরে রাখি না। বেশিরভাগ মানুষের স্বভাব পুরনো জিনিস ধরে রাখা। মানুষ কিছুই ফেলতে পারে না। এই জন্যেই মানুষকে বলা হয় দ্য কালেক্টর। আমি অনেকক্ষণ কথা বললাম। এখন কথা বন্ধ। আমি মেডিটেশনে যাচ্ছি। গোসল করতে আমার দেরি হয় এই কারণে। আমি আধ ঘন্টার মতো মেডিটেশন করি। পানিতে শবাসন হয়ে শুয়ে থাকি। মাথা থেকে সব চিন্তাভাবনা দূর করে দিই। মুহিব ঝিম ধরে চেয়ারে বসে আছে। বাথরুম থেকে কোনো শব্দ আসছে না। মুহিবের ঘুমে চোখ জড়িয়ে আসছে। সোফাটাকে খুবই আরামদায়ক মনে হচ্ছে। মনে হচ্ছে এই সোফা তৈরি হয়েছে ঘুমাবার জন্যে। সে চেষ্টা করছে জেগে থাকার জন্যে, কিন্তু জেগে থাকতে পারছে না। চোখের পাতা ভারী। তার ঘুম ভাঙল চায়ের কাপে চামচের শব্দ শুনে। চোখ মেলে দেখে নোরা কার্পেটে বসে আছে। তার হাতে কফির কাপ। কফির পোড়া পোড়া গন্ধে ঘর মোমো করছে। নোরা বলল, তুমি কতক্ষণ ঘুমিয়েছ জানো? মহিব বলল, না। আমি বাথরুম থেকে বের হয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। কাজেই তোমাকে আর জাগাইনি। তুমি ৪৩ মিনিট ধরে ঘুমাচ্ছ। গভীর ঘুম। সরি। সরি কেন? সরি বলার মতো কোনো কাণ্ড তুমি করনি। তবে আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছ। তোমার উপর আজ কোনো হিপনোসিস প্রক্রিয়া চালানো যাবে না। যে মানুষ গভীর ঘুম থেকে জেগে উঠেছে তাকে হিপনোটাইজ করা যায় না। আরেকদিন হাতে সময় নিয়ে চলে এসো। কবে আসবো? যে কোনো দিন সন্ধ্যার পরে এসো। আজ সন্ধ্যায় আসবো? আজ না, আজ আমি বাড়িতে থাকবো না। মুহিব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এইমাত্র গোসল করার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, কি সুন্দর যে মেয়েটাকে লাগছে। হালকা গোলাপি রঙের একটা টাওয়েল দিয়ে নোরা মাথার চুল ঢেকে রেখেছে। টাওয়েলটাকে মনে হচ্ছে নোরার শরীরের অংশ। নোরা কফির কাপে চুমুক দিতে দিতে বলল, তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি আবারও ঘুমিয়ে পড়ছ। তোমার চোখ ছোট হয়ে আসছে। দয়া করে এখন বিদায় হও। গাড়ি নিয়ে যাও। তুমি যেখানে যেতে চাও গাড়ি তোমাকে নিয়ে যাবে। সত্যি সত্যি মহিবের ঘুম পাচ্ছে। তার কোথাও যেতে ইচ্ছা করছে না। সোফাতে হেলান দিয়ে এই ঘরেই ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে। মহিব অনেক কষ্টে উঠে দাঁড়ালো। নোরা বলল, তোমার যে বন্ধু ডেথ উইশ করছে, আমি আজ দিনের মধ্যে কোনো এক সময় তাকে গিয়ে দেখে আসব। মহিব বলল, আমি কি তোমার গাড়িটা আজ সারাদিন আমার সঙ্গে রাখতে পারি? পারো। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। মহিব মুগ্ধ চোখে নোরার দিকে তাকিয়ে আছে। যে লাল কার্পেটের উপর নোরা বসে আছে, সেই কার্পেটটাকেও মহিবের এখন নোরার শরীরের অংশ বলে মনে হচ্ছে। এরকম হচ্ছে কেন? হারুন কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। বাঁশের আগা থেকে ছাতা নামিয়ে তার মুখের উপর ধরা হয়েছে রোদ আটকাবার জন্যে। চাওয়ালা জুতু মিয়া হারুনের মাথায় চুলে বিলি করে দিচ্ছে। হারুনের পায়ের কাছে কেরোসিনের টিন এবং টিনের পাশে পিরিচে 4টা দেয়াশলাই। কেরোসিনের টিন এবং দেয়াশলাইয়ের মাহাত্ম্য কেউ বুঝতে পারছে না, কারণ পোস্টার এখনো লাগানো হয়নি। তারপরেও পথচারীদের কেউ কেউ কৌতূহলী হয়ে তাকে দেখছে। হারুনের কাছ থেকে 10-12 গজ দূরে গাছের ছায়ায় শফিক একা বসে সিগারেট টানছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে মেজাজ খুব খারাপ। মুহিব শফিকের দিকে এগিয়ে গেল। শফিক বলল, ওদের কাণ্ডজ্ঞান দেখেছিস? 2:30 বাজে, কারো কোনো খোঁজ নেই। খাওয়া দাওয়া তো করতে হবে। মুহিব বলল, এখনো খাননি? শফিক রাগী গলায় বলল, খাবো কিভাবে? 5 স্টার থেকে খাওয়া আসবে। পকেটে শেষ সম্বল 60 টাকা ছিল। 1 প্যাকেট ব্যঞ্জন কিনে ফেলেছি। তুই খেয়েছিস? মুহিব বলল, না। শফিকের রাগ সঙ্গে সঙ্গে পড়ে গেল। মুহিব বলল, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসি। কোত্থেকে আনবি? আমার চেনে একটা রেস্টুরেন্ট আছে। বাকি দেয়? হ্যাঁ, দেয়। তাহলে এক কাজ কর, 8-10 জনের মতো খাবার নিয়ে আয়। পরে দেখা যাবে সবাই এক এক করে উদয় হচ্ছে, আর কেউ খেয়ে আসেনি। হারুনের জন্য 1 বাটি স্যুপ আনতে পারবি? ওর তো জ্বর এসেছে, ভালো জ্বর। একটা থার্মোমিটারও নিয়ে আসিস। সঙ্গে ভাঙতি টাকা পয়সা আছে? আছে। 2 টাকার বাদাম কিনে দিয়ে যা। বাদাম খেয়ে আগে খিদাটা নষ্ট করি। নাড়িভুড়ি হজম হয়ে গেছে। এখন পেটের চামড়া হজম হওয়া শুরু হয়েছে। মুহিব গরম সিঙ্গাড়া এবং ডালপুরি কিনে আনল, সঙ্গে তেঁতুলের চাটনি, পেঁয়াজ, কাটা কাঁচামরিচ। সিঙ্গাড়া এত গরম যে জিভ পুড়ে যাওয়ার মতো অবস্থা। শফিক আনন্দিত গলায় বলল, এত কিছু আনার তো দরকার ছিল না। চট করে কিছু মুখে দিয়ে কাজে বের হয়ে যা। 1 সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না। বিভিন্ন জায়গায় যে যাবি, রিক্সা ভাড়া আছে? আমার সঙ্গে গাড়ি আছে। গাড়ি আছে মানে কার গাড়ি? গান করেন যে নোরা, ওনার গাড়ি। বলিস কি, গাড়ি ম্যানেজ করলি কিভাবে?
হারুনের ব্যাপারটা বললাম, বিভিন্ন জায়গাতে যেতে হবে। এইসব শুনে শফিক আনন্দিত গলায় বলল, ভালো ম্যানেজ করেছিস তো। উনি আসবেন না? বলেছেন আসবেন। কবে আসবেন? আজই আসার কথা। বলিস কি? পাবলিক অপিনিয়ন তো দেখি এখনই তৈরি হওয়া শুরু হয়েছে। নোরার মতো গায়িকার দেখতে আসা সহজ ব্যাপার না। একজন স্টিল ফটোগ্রাফার সার্বক্ষণিকভাবে থাকা দরকার। সেলিব্রিটি কেউ আসলো, ঝপাঝপ ছবি। তোর বাসায় ক্যামেরা আছে? বড় ভাইজানের আছে, দিবে না। চেষ্টা করতে তো ক্ষতি নেই। চেষ্টা না করেই যদি বলে ফেলিস দিবে না, তাহলে হবে কিভাবে? সব কাজ বাদ দিয়ে বাসায় যা। তোর ভাইকে ভুজিয়ে ভাজিয়ে ক্যামেরা নিয়ে চলে আয়। নোরা ম্যাডাম যদি সত্যি আসেন, তাহলে অবশ্যই ছবি তুলতে হবে। ওনার সঙ্গে তোর পরিচয় কেমন? সামান্য পরিচয়। সামান্য পরিচয় খাবলাখাবলি করে বড় করতে হবে। কখন কি কাজে লাগে কিছুই বলা যায় না। ও ভালো কথা, তোকে বলতে ভুলে গেছি। আমার মামার বাড়ির ত্রিসীমানায় যাবি না। ওই এলাকা আমাদের গ্রুপ মেম্বার সবার জন্য আউট অফ বাউন্ড। তোর জন্যে বিশেষ করে আউট অফ বাউন্ড। মুহিব অবাক হয়ে বলল, কেন? শফিক বিরক্ত হয়ে বলল, সবাই মিলে নির্দোষ একটা মানুষকে সিঁড়ি দিয়ে ন্যাংটো করে দৌড় দেয়াবি, আর তার কনসিকোয়েন্স চিন্তা করবি না? ঘটনা কি হয়েছে বলেন। থানায় কেস করেছে? কেস করলে তো কোনো ব্যাপারই ছিল না। কেস টেস কিছু না। আরজু সাহেবের ব্রেন ওই ঘটনার পর থেকে শর্ট সার্কিট হয়ে গেছে। কাউকে চিনতে টিনতে পারেন না। ভ্যাবলার মতো তাকিয়ে থাকেন। আরজু সাহেবের এক মেয়ে আছে, যতদূর জানি জুথি নাম। ওই মেয়ে তোকে পাগলের মতো খুঁজছে। আমাকে খুঁজছে কেন? তোকেই তো খুঁজবে। তুই আরজু সাহেবকে বাড়ি থেকে বের করে নিয়ে এলি। নিজের নামও বলে এসেছিস। এইসব ক্ষেত্রে সবসময় ফলস নাম দিতে হয়। যাই হোক, এত দুশ্চিন্তা করার কিছু নেই। সামান্য কাপড় খোলাতেই যে পাগল হয়ে গেছে, তার মধ্যে পাগলামি আগে থেকেই ছিল। দুদিন পর আপনা আপনি পাগল হতো। এখন দোষ পড়েছে আমাদের ঘাড়ে। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না, ক্যামেরা আনার ব্যবস্থা কর। বাড়ির ভেতরের দিকের উঠোনে ক এবং খ পা ঝুলিয়ে বসে আছে। দুজনের মুখই অসম্ভব গম্ভীর। মুহিবকে ঢুকতে দেখে দুজনই একসঙ্গে মুখ তুলে তাকালো এবং মাথা দুলিয়ে দুলিয়ে হাসতে লাগল। লক্ষণ মোটেই ভালো না। এই দুই বোন যখন একসঙ্গে কারো দিকে তাকিয়ে হাসে, তখন বুঝতে হবে তার কোনো খারাপ খবর আছে। মুহিব বলল, তোদের খবর কি রে? দুজনে একসঙ্গে বলল, ভালো। বিকেলের মার খেয়েছিস? দুজনে একসঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাদের মুখের হাসি মুছে গেল না। বাড়ির পরিস্থিতি অস্বাভাবিক, এটা মুহিব বুঝতে পারছে। মুহিবের মন বলছে ৫০,০০০ টাকার ঘটনা কোনো একটা ক্লাইম্যাক্সে পৌঁছেছে। মুহিব বলল, মা কই জানিস? ক বলল, চলে গেছে। খ মাথা দুলিয়ে হেসেই যাচ্ছে। উঠানের শেষ প্রান্তে নতুন কাজের মেয়েটা আনারস কাটছে। আসরের নামাজের পর বড় চাচা সিজনাল ফ্রুটস খান। আমের সময় আম, আনারসের সময় আনারস। কাজের মেয়েটা আনারস কাটা বন্ধ করে এক দৃষ্টিতে মুহিবের দিকে তাকিয়ে আছে। মুহিবের চোখে চোখ পড়তেই সে অতি দ্রুত চোখ নামিয়ে নিল। আনারস কাটায় অতিরিক্ত মনোযোগী হয়ে গেল। ক খয়ের হাসি এবং কাজের মেয়েটির কর্মকাণ্ড পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে বাড়িতে ৫০,০০০ টাকার ঘটনা চূড়ান্ত পরিণতির দিকে চলে গেছে। শুধু মার বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা বোঝা যাচ্ছে না। বাড়িতে ইন্টারেস্টিং কোনো ঘটনা ঘটবে আর তিনি থাকবেন না, তা হয় না। মুহিব কাজের মেয়েটির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি আমাকে কড়া করে এক কাপ চা খাওয়াতে পারবে? কাজের মেয়েটা ভোঁতা মুখ করে বলল, আমার হাত বন্ধ। মুহিব নিজের ঘরে ঢুকে গেল। তার সারা শরীর কুটকুট করছে। শরীর থেকে বাসের কন্ডাক্টরদের গায়ের গন্ধের মতো গন্ধ বের হচ্ছে। সারাদিন ঘোরাঘুরির উপর দিয়ে গিয়েছে। গায়ে ঘামের আস্তর পড়ে গেছে। সাবান ডলে ডলে ঘামের আস্তর একের পর এক সরাতে হবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়া যাবার আগে গরম এক কাপ চা খেয়ে নিলে হতো। সেটা সম্ভব হচ্ছে না। মুহিব গায়ের ঘামে ভেজা শার্ট খুলতে গিয়েও খুলল না। বাথরুমে সাবান নেই, এটা মনে ছিল না। সাবান কিনে আনতে হবে। সাবান কিনে ফেরার সময় খায়রুলের দোকান থেকে স্পেশাল নতুন পাত্তির চা খেয়ে আসা যায়। মুহিব কখন ফিরেছ? মুহিবের বড় ভাবি দরজা ঠেলে ঘরে ঢুকলেন। মুহিব বলল, ৩ মিনিট এখনো পার হয়নি। আজ দুপুরবেলা তোমার খোঁজে একটা মেয়ে এসেছিল, হাউমাউ করে কান্না। মেয়েটাকে? আমরা তো কেউ চিনি না, নাম বলল জুথি। জুথি নামের কাউকে চেনো? একদিন দেখা হয়েছিল। ঘটনাটা কি? একদিন যার সঙ্গে দেখা সে এরকম করে কাঁদবে কেন? তোমরা জিজ্ঞেস করনি কেন কাঁদছে? আমি অনেকবারই জিজ্ঞেস করেছি, কিছুই বলে না, শুধু কাঁদে। একটা টেলিফোন নাম্বার দিয়ে গেছে।
শুধু বলে গেছে তুমি যখনই আসো, যত রাতেই আসো, এই টেলিফোন নাম্বারে টেলিফোন করার জন্যে। দেব টেলিফোন নাম্বার? দাও। তোমাকে ভূতের মতো লাগছে কেন? কোথায় ছিলে? ঘোরাঘুরির মধ্যে ছিলাম। ভাবি, এক কাপ চা খাওয়াতে পারবে? কেন পারব না? চা পাঠিয়ে দিচ্ছি। তোমার কাছে ফ্রেশ গায়ে মাখা সাবান আছে? থাকার তো কথা। আমি চা এবং সাবান পাঠিয়ে দিচ্ছি। ভাবি, থ্যাংক ইউ। আমি আমার জীবনের দীর্ঘতম গোসলটা আজ সারব। দ্য লংগেস্ট বাথ। গোসল সেরে বড় চাচার সঙ্গে দেখা করো। উনি তোমাকে খুঁজেছিলেন। কোনো বিশেষ ঘটনা? জানি না তো। মুহিব বড় চাচার সামনে বসে আছে। তিনি খবরের কাগজ পড়ছিলেন। হাতের ইশারায় মুহিবকে বসে থাকতে বলেছেন। সে বসেই আছে। আজকালকার খবরের কাগজে এত মন দিয়ে পড়ার কিছু থাকে না। তফিকুর রহমান সাহেবের অনেক বিরক্তিকর অভ্যাসের মধ্যে এটি একটি। কথা বলার জন্য ডেকে পাঠিয়ে সামনে বসিয়ে রাখবেন। অন্য কোনো অর্থহীন কাজে ব্যস্ত হয়ে পড়বেন। সেই কাজ দীর্ঘ হতেই থাকবে। কিছুতেই আর শেষ হবে না। মুহিব। জি। তোমার বিষয়ে একটা অপ্রিয় সিদ্ধান্ত আমরা নিয়েছি। বাধ্য হয়ে নিতে হয়েছে। শেক্সপিয়ারের কথায় বলি, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। কি সিদ্ধান্ত? তুমি এই বাড়িতে আর বাস করবে না। অন্য কোথাও থাকবে। হোটেলে, কিংবা কোনো বন্ধুর বাড়িতে, কিংবা রেল স্টেশনে। জি আচ্ছা। জানতে চাচ্ছ না কেন? বুঝতে পারছি। মনে হচ্ছে চুরি সংক্রান্ত কিছু। বড় ভাইজানের টাকাটা বোধহয় আমার ঘরে পাওয়া গেছে। তফিকুর রহমান ইজি চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বিস্মিত গলায় বললেন, আমি অবাক হচ্ছি। তুমি খুবই স্বাভাবিক আচরণ করছো। তোমার মধ্যে অপরাধবোধ, গ্লানিবোধ কিছুই দেখছি না। মুহিব বলল, একটু আগে গোসল করেছি তো চাচা, আমাকে ফ্রেশ লাগছে। চেহারায় এই জন্যে গ্লানিবোধ, অপরাধবোধ এইসব জিনিসের ছাপ পড়ছে না। তোমার সঙ্গে আমার কথা শেষ। তুমি এখন যাও। যদি সম্ভব হয় তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে। সেই বেচারি মনে খুব কষ্ট পেয়েছে, কান্নাকাটি করছিল। তোমার মুখ দেখতে হবে এই ভয়ে সে বাড়ি ছেড়েই চলে গেছে। মুহিব উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি যে ছাগলের লাদির মতো বড়িগুলি খাওয়াচ্ছিলেন, সেগুলি কি খেয়েই যাব, না খাওয়া বন্ধ করে দেব? তৌফিকুর রহমান কোনো জবাব দিলেন না। মুখের সামনে খবরের কাগজ ধরলেন। রাত 10টার দিকে মুহিব একটা সুটকেস এবং একটা হ্যান্ডব্যাগ নিয়ে খায়রুল মিয়ার ফ্ল্যাট বাড়িতে উঠে এলো। খায়রুল মিয়ার আনন্দের সীমা রইল না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কি করবে ভেবে উঠতে পারছে না। সে তার হাঁসের মতো ফ্যাঁসফেঁসে গলায় বলল, ভাইজান, এখন থেকে এই বাড়ি আপনার বাড়ি। বুঝেছেন? কি বলেছি? আপনার বাড়ি। যদি মনে করেন আমাকে লাথি দিয়ে বের করে দিবেন, কোনো অসুবিধা নাই। আমার পাছায় লাথি দিবেন। মুহিব বলল, ঠিক আছে, প্রয়োজনে দেব। রাতে খানা কি খাবেন বলেন? রাতে কিছু খাবো না। শরীর ভালো লাগছে না। কাল সকালে আমি চাকরিতে জয়েন করব। আমার টাই দরকার। টাই জোগাড় করে দেবেন। পারবেন? আমি পারব না? কি বলেন আপনি? আপনি বলেন কি? আপনার টাই কয়টা দরকার? কি কালার? মুহিব জবাব দিল না। খায়রুল আগ্রহের সঙ্গে বলল, ভাইজান, আপনি চাকরি পেয়েছেন? মুহিব জবাব দিল না। খায়রুলের সকল প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। কোনো এক বিচিত্র কারণে ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে আসছে। তাকে প্রেস ক্লাবের সামনে অবশ্যই যেতে হবে। হারুনের অবস্থাটা কি দেখে আসা দরকার। শুনছিলেন হুমায়ূন আহমেদের উপন্যাস উড়ালপঙ্খী। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গী থাকবেন। ধন্যবাদ।